আমি একজন প্রফেশনাল ট্রাক ড্রাইভার। জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু যেটা সেই বরফ ঢাকা রাতে ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। সেই রাতে ছিল অদ্ভুত শব্দ, অচেনা পায়ের চিহ্ন, আর এমন একটা উপস্থিতি যা বারবার অনুভব করাচ্ছিল আমি সেখানে একা নই। আমার নাম ইশরাক। আমি ট্রাক চালাই, লোড সময় মতো পৌঁছে দেই, রসিদ করাই এবং পরের ট্রিপের জন্য তৈরি হয়ে যায়। ঘটনাটা কয়েক বছর পুরনো। উত্তরের পাহাড়ি এলাকাগুলোতে তখন এমন প্রচণ্ড তুষারপাত হয়েছিল যে মানুষ ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আমি যে কোম্পানিতে কাজ করতাম তাদের ট্রাকগুলো খুব আধুনিক, বড় কেবিন, স্লিপার, শক্তিশালী হিটার, ডাবল অ্যাক্সেল ড্রাইভারের জন্য পাহাড়ি পথে বাঁচার প্রয়োজনীয় সব সুবিধা। সেদিন লোড নিতে হয়েছিল হাত্তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে গিলগিট পর্যন্ত। রাস্তাও ভেবেচিন্তেই বেছে নিয়েছিলাম, কিন্তু পাহাড়ের পথ মানুষ ভাবে কিছু আর প্রকৃতি চাপা দিয়ে দেয় অন্য কিছু। সন্ধ্যার দিকে যখন কাগান ভ্যালি পেরিয়ে ওপরের দিকে উঠছিলাম, ঘড়িতে 7টা বাজছিল। হঠাৎ হাওয়া জোরে বইতে শুরু করলো। তারপর প্রথম বরফের দানা ধাক্কা মারল উইন্ডশিল্ডে। শুরুতে পাত্তা দেয়নি। ড্রাইভার বরফকে ভয় পায় না, সে শুধু সীমা চেনে। কিন্তু এবার সেই সীমা খুব তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালো। কয়েক মিনিটের মধ্যে বরফ এমন জোরে পড়তে লাগলো যে ওয়াইপার ফুল স্পিডে চলেও সামনে পরিষ্কার হচ্ছিল না। হেডলাইট জ্বলছিল, কিন্তু আলো বরফের ভেতরেই যেন হারিয়ে যাচ্ছিল। একসময় অনুভব করলাম ট্রাক স্কিড করতে শুরু করেছে। পেছনের ভার সামনের দিকে ঠেলছে। সামনে হালকা ঢাল আর রাস্তার কিনারাও দেখা যাচ্ছে না। আমি নিজেকে বললাম, ইশরাক, এখন গাড়ি থামানোর সময়, জেদ করার নয়। খুব কষ্টে একটা তুলনামূলক সোজা জায়গা পেলাম। সেখানেই ট্রাক দাঁড় করালাম, পার্কিং ব্রেক করালাম, লম্বা একটা নিঃশ্বাস নিলাম। বাইরে এমন নীরবতা, নিজের নিঃশ্বাসটাই যেন খুব জোরে শোনা যাচ্ছিল। ভাবলাম আর একটু পর বরফ থেমে যাবে, কিন্তু সেটা থামল না। 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপর সময়ের হিসাবই হারিয়ে গেল। রাত 1টা নাগাদ কেবিনের পর্দা সরিয়ে বাইরে তাকাতেই বুক হিম হয়ে গেল। ট্রাকের টায়ার অর্ধেকের বেশি বরফে ডুবে গেছে। আরো 2.5 ফুট বরফ তখনও পড়ছে। আমি ট্রাক চালু করলাম। পেছনে টায়ার ঘুরল, বরফ উড়ল, কিন্তু ট্রাক 1 ইঞ্চিও নড়ল না। আবার চেষ্টা করলাম, তৃতীয়বার। প্রতিবার একই ফল, ট্রাক নড়ছে না। মোবাইল বের করলাম, সিগন্যাল শূন্য। সেই মুহূর্তে আমার মাথায় প্রথমবার একটা ভয়ঙ্কর চিন্তা এলো, যদি আমি এখানে একদম একা পড়ে যাই তাহলে কেউ জানতেও পারবে না। আমি কেবিনের সব পর্দা নামিয়ে দিলাম, হিটার অন রেখেছিলাম, কিন্তু সেই দিন ঠান্ডা যেন বাইরে থেকে না, ভেতর থেকে উঠে আসছিল। স্লিপারে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। প্রথমে মনে হলো হয়তো আমি ভুল শুনছি, কিন্তু তারপর আবার সেই শব্দ, এমন শব্দ যেন কেউ বরফের ওপর পা ফেলছে, ধীরে, থমথমে, চাপা। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, কান পেতে রইলাম। নীরবতা। তারপর আবার সেই শব্দ। এটা বাতাসের শব্দ নয়, এটা বরফের চাপা পড়ার শব্দ। আমি ধীরে ধীরে জানালার পর্দা সরালাম। বাইরে অন্ধকার, বরফ, গাছেদের ছায়া, কিছুই নেই। তৃতীয়বার যখন শব্দটা এলো, আমি দেখলাম একটা গাছের ডালে জমে থাকা বরফ পিছলে পড়ে নিচে পড়ল। ডালটা তুলে আবার আগের জায়গায় ফিরে গেল। আমি লম্বা একটা শ্বাস নিলাম। এটাই ছিল। আমি নিজেকে বুঝিয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর যে শব্দটা এলো, এটা টহনি থেকে বরফ পড়ার শব্দ ছিল না। এটা অনেক বেশি কাছের, খুব কাছের, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে আর আমার ট্রাকটাকে ঘিরে ঘুরছে। আমি শুয়ে রইলাম, শ্বাস আটকে রাখলাম। বুক ধুকপুক করছে এত জোরে, মনে হচ্ছিল বাইরে থেকেও শুনতে পাওয়া যাবে।
হঠাৎ দরজার হ্যান্ডেল নড়ল। আমি চোখ বন্ধ করলাম, হাতটা কাঁপতে লাগলো। আবার সেই শব্দ, কেউ দরজার হ্যান্ডেলে চাপ দিচ্ছে। জীবনে প্রথমবার আমি বুঝলাম ভয় কিভাবে মানুষের শরীরের ভেতর দিয়ে হাতে পায়ে হাঁটা শুরু করে। স্লিপারে শুয়েছিলাম, কিন্তু ঘুমের নামগন্ধ ছিল না। চোখ বন্ধ, কিন্তু মাথা পুরো জেগে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নড়াচড়া, এমনকি নীরবতাও অস্বাভাবিকভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল। হিটারের হালকা শব্দ, ড্যাশবোর্ডের ক্ষীণ আলো, আর বাইরে এমন নীরবতা যেন দরজা খুললেই সেই নীরবতা ভেতরে ঢুকে আমার বুকের উপর বসে পড়বে। ঠিক সেই সময় নতুন একটা শব্দ শোনা গেল। এটা বরফে পায়ের শব্দ নয়, দরজার হ্যান্ডেলের শব্দও নয়। শুরুতে মনে হলো আমি ভুল শুনছি, কিন্তু কান পেতে রইলাম। দূরে, খুব দূরে, 2 বা 3 জন মানুষের মতো ধীরে ধীরে কথা বলার আওয়াজ। শব্দ এত চাপা যে শব্দ বোঝা যাচ্ছিল না, কিন্তু ভঙ্গিটা মানুষেরই ছিল। শ্বাস নেওয়ার বিরতি, মাঝে মাঝে থেমে যাওয়া, সবই মানুষের মতোই। রাতের মধ্যে প্রথমবার আমার ভেতরে একটু আশা জাগলো। আমি লাফ দিয়ে উঠে বসলাম, পর্দা আস্তে সরালাম, অন্ধকারে চোখ অভ্যস্ত করলাম। কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু শব্দ এখনো ছিল, এবং এবার সেই শব্দ নড়ছিল, যেন তারা হাঁটতে হাঁটতে কথা বলছে। কিছুক্ষণ পর বসলাম, ওরা আমার ট্রাকের ডান দিকের পাশে দিয়ে জঙ্গলের গভীর দিকে চলে যাচ্ছে। মনে হলো লোকাল কেউ হয়তো। তারপর মনে পড়ল, তাহলে সেই পায়ের ছাপ, সেগুলো তো আমি দেখেছি। ঘড়ি দেখলাম রাত 2টা। এই এলাকায় এই সময়, এমন তুষারপাতের রাতে মানুষ বের হয়? অবিশ্বাস্য। নিজেকে জোর করে বোঝালাম হয়তো জরুরি কিছু ঘটেছে, এই জন্য হয়তো। আমি টর্চ তুলে নিলাম, হাত কাঁপছিল। একসময় মনে হলো হেডলাইট অন করে দেই, ওরা আমাকে দেখে ফেলবে। কিন্তু পরের মুহূর্তেই ভয় ঢুকে গেল। যদি ওরা মানুষ না হয়, যদি অন্য কেউ আমার দিকে খেয়াল করে ফেলে। আমি হেডলাইট অন করলাম না, জানালা অল্প খুললাম, এতটুকু যাতে শব্দ স্পষ্ট শোনা যায়। শোনা গেল ওরা নিচের দিকে নামছে, মানে পাহাড়ের ঢালের দিকে যাচ্ছে। আমার ভেতরে এক অদ্ভুত তাড়া তৈরি হলো। যদি এখনই না বের হই, তাহলে হয়তো ওদের আর দেখতে পাবো না। চিরতরে তাদেরকে আর দেখা যাবে না। আর তখনই মনে হলো আমি একা, ট্রাকে একা, বরফে একা, এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে একা। আমি আস্তে আস্তে ট্রাকের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে আবার ভেতরে ঠেলে দিতে চাইছে। বাইরে বরফ প্রায় হাঁটু ছুঁই ছুঁই। আমি প্রথম পা রাখলাম, পাহাড়কে গভীরে ঢুকে গেল। দ্বিতীয় পাটা আরো বেশি ঢুকে গেল। দরজা বন্ধ করলাম, ট্রাক লক করলাম। তারপর কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। মনের ভেতর একটা ভয় বলছিল, উঠে পড়, এখনো সময় আছে, ফিরে যা, ফিরে যা। কিন্তু সেই শব্দগুলো, এগুলো এখনো আসছিল, এবং এবার আরো পরিষ্কার ছিল। 2 থেকে 3টি আলাদা কণ্ঠস্বর। কখনো একজন কথা বলছে, কখনো আরেকজন। আমি মোবাইলে টর্চ অন করলাম, তারপর মুহূর্তেই বন্ধ করে দিলাম। মনে হলো যদি ওরা মানুষ হয়, টর্চ দেখে থেমে যাবে, আর যদি মানুষ না হয়, তাহলে অন্ধকারে থাকা ভালো। আমি খুব ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলাম, যে দিক থেকে শব্দগুলো আসছিল। কয়েক পা এগোতেই হঠাৎ শব্দগুলো থেমে গেল, একদম এমন ভাবে যেন কেউ সুইচ অফ করে দিয়েছে। আমি জায়গায় জমে গেলাম, শ্বাস বন্ধ হয়ে গেল। কানে তখন শুধু নিজের হৃদস্পন্দন আর বরফে ডুবে থাকা পায়ের ভারী শব্দ। আমি আস্তে করে বললাম, ভাই। শব্দ বরফে মরে গেল। আরো একটু জোরে বললাম, কেউ আছেন? কোনো জবাব নেই, কিন্তু খুব স্পষ্ট বুঝলাম, যেই হোক সে আমাকে শুনেছে।
ঠিক সেই মুহূর্তে আমার পেছনে বরফের চাপা পড়ার শব্দ শোনা গেল। আমি সজোরে পিছনে তাকালাম, কিছুই নেই, কিন্তু শব্দটা আর সামনে ছিল না, এখন সেটা আমার চারপাশে ঘুরছিল। আমি আবার টর্চ অন করলাম। আলো পড়তে বরফে আমার নিজের পায়ের ছাপ খুব পরিষ্কার দেখা গেল, কিন্তু তার পাশেই আরো একটি সেট ছাপ, যা আমার সাথে সাথে এগোচ্ছিল। একটু ফাঁক রেখে আমি আলোর সামনে ধরলাম। ছাপগুলো হঠাৎ মিলিয়ে গেল। আবার আলো পেছনে ধরতে ছাপগুলো আবার দেখা গেল। গলা শুকিয়ে গেল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, আগের ছাপ মনে হয়, কিন্তু নয়, এগুলো একেবারে তাজা, আর এগুলো ঠিক আমার পথেই চলছিল। ঠিক সেই সময় দূরে আবার শব্দ এলো, কিন্তু এবার সেটা মানুষের স্বাভাবিক কথাবার্তা নয়। এমনভাবে কথা বলা যেন কেউ ইচ্ছে করে মানুষের মতো শোনার চেষ্টা করছে। আমার বুকের ভেতর ভয় ছড়িয়ে পড়ল, অসাধারণ তীব্র ভয়। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখনই ঠিক করতে হবে, ওই শব্দগুলোর কাছে যাব নাকি ট্রাকে ফিরে যাব। এক জায়গায় দাঁড়িয়ে থাকা সবচেয়ে বিপজ্জনক। আমি পা বাড়ালাম। বরফে হাঁটা কষ্ট করছিল, কিন্তু শব্দগুলো যেন একটু কাছে আসছিল। আর তাড়াহুড়োর মধ্যেই আমি সেটা দেখলাম, যে জিনিসটা আমার পুরো শরীর অসাড় করে দিল। আমি যেদিকের শব্দের পেছনে এগোচ্ছিলাম, মনে হচ্ছিল পা যেন নিজের ইচ্ছায় চলছে না। আমি নিজে হাঁটছি না, বরং কেউ আমাকে হাঁটাচ্ছে। পদে পদে বরফে অদ্ভুত এক শব্দ হতো, আর প্রতিটা শব্দ যেন মনে করিয়ে দিত, তুই ভুল জায়গায়, ভুল সময়ে, ভুল পথে। কিছুটা সামনে গিয়ে দেখলাম জমি একটু খোলা, গাছ কমে গেছে, আর সামনে একটা প্রাকৃতিক ঢাল, যেখানে নিচের বনাঞ্চল দেখা যায়। আমি টর্চ অন করলাম, আর সেই মুহূর্তটাই আজও আমার ঘুম কেড়ে নেয়। যেখানে ভেবেছিলাম মানুষ থাকবে, সেখানে কেউ নেই, না মানুষ, না আলো, না কোনো নড়াচড়া, শুধু বরফ, গাছ আর অস্বাভাবিক নিস্তব্ধতা। আমি আরো এক পা বাড়ালাম, তারপর আরেকটা। তখন দেখলাম মাটিতে পায়ের ছাপ আছে, কিন্তু নতুন নয়, এমন ভাবে আছে যেন কেউ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ গায়েব হয়ে গেছে। মনে হলো এটা কিভাবে সম্ভব? আমি তো এতক্ষণ স্পষ্ট শুনছিলাম, এখানে কেউ নেই কিভাবে? ঠিক তখন আমার পেছনে একটা ভয়ঙ্কর গড়গড় শব্দ হলো। মনে হলো শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। আমি পেছনে তাকালাম, 4 থেকে 5 জোড়া চোখ, তারপর আরো 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 অন্ধকারে জ্বলজ্বল করছে। জঙ্গলি কুকুর, তারা আমাকে ঘিরে ধরেছে, শরীর নিচু করে, নখ বের করে ধীরে ধীরে এগোচ্ছে। কুকুরগুলোর কান খাড়া, আর তাদের গর্জন যেন বুকের ভেতর ঢুকে যাচ্ছিল। আমি পেছনে সরে যেতে চাইছিলাম, কিন্তু পেছনে ছিল ঢাল, আর সামনে দাঁড়িয়ে ছিল সেই কুকুরগুলো। আমি মোবাইলের টর্চ পুরো শক্তিতে অন করলাম। আলো পড়তেই তাদের চোখ আরো বেশি জ্বলে উঠল। মনে হলো এবার সব শেষ। আমি জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কুকুরগুলো হঠাৎ কয়েক ইঞ্চি এগিয়ে এলো, আরো তীব্র হয়ে গেল, কিন্তু হঠাৎ তাদের শরীর থেমে গেল, একদম স্থির, যেন কোনো অদৃশ্য একটা চোখ ওদের উপর পড়ে গেছে। তাদের কান নিচে নেমে গেল, গর্জন ভয়ঙ্কর থেকে ভীতিতে বদলে গেল, আর তারা পেছিয়ে যেতে লাগলো একটা একটা করে। আমার বুক এক মুহূর্তের জন্য হালকা হলো, কিন্তু সে হালকা ভাবও ভয়ঙ্কর ছিল, কারণ কুকুরগুলো যে জিনিসটাকে ভয় পেল, সেটা আমি ছিলাম না। আমি খুব আস্তে, খুব সাবধানে চারদিকে তাকালাম। পেছনে কিছু নেই, ডানে বামে কিছুই নেই, সামনে কিছুই নেই, কিন্তু একটা অনুভূতি ছিল, ভারী, দম বন্ধ করা অনুভূতি। মনে হচ্ছিল আমি একা নই, হাওয়াও যেন আমার আরো কাছে মাছ দিয়ে সরে যাচ্ছে। হঠাৎ কুকুরগুলো পুরো শক্তিতে দৌড় দিল, অন্ধকারে মিলিয়ে গেল। আমি জমে দাঁড়িয়ে রইলাম, শ্বাস ভেঙে যাচ্ছিল, হৃদস্পন্দন নিয়ন্ত্রণের বাইরে। আমি টর্চ নিচে নামিয়ে বরফে আলো ফেললাম,
আর তখন আমি ওটা দেখলাম, যে জিনিসটা দেখে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। বরফে আমার পায়ের ছাপ ছিল ঠিকই, কিন্তু তার পাশে ছিল আরেকটি ছাপ, বড়, গভীর আর সম্পূর্ণ আলাদা। ওটা কুকুরের নয়, মানুষেরও নয়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওটা আমার সাথে সাথে চলছিল। আমি আলো সামনে ধরলাম, ছাপগুলো মিলিয়ে গেল। আলো পিছনে ধরলাম, ছাপগুলো আবার দেখা গেল। হঠাৎ বুঝলাম সেই ছাপটা আমার চারপাশ ঘুরছে, আমাকে ঘিরে চলছে। এই মুহূর্তেই প্রথম স্বীকার করলাম আমি এখানে একা নই। এক সেকেন্ডও দেরি করলাম না, আমি ঘুরলাম আর ট্রাকের দিকে দৌড়াতে লাগলাম। দৌড় নয়, বরফে যা সম্ভব সেই গতিতে হাঁটতে লাগলাম। পেছনে কখনো কখনো বরফ চাপার শব্দ শোনা যাচ্ছিল। আমি পেছনে তাকাইনি, কারণ আমি জানতাম পেছনে তাকানো মানেই থেমে যাওয়া। আমার মাথায় একটাই চিন্তা, ট্রাক পর্যন্ত পৌঁছে যাই, ওটাই আমার একমাত্র আশ্রয়। আর যখন ট্রাকের কাছে পৌঁছালাম, যা দেখলাম তা দেখে আমার পুরো শরীর হালকা হয়ে গেল। হালকা মানে নিস্তেজ। ট্রাকের আশেপাশে বরফে অনেকগুলো তাজা পায়ের চিহ্ন, এতটাই তাজা যেন সেই জিনিসটা ঠিক কয়েক সেকেন্ড আগেই সরে গেছে। আমি দৌড়ে ট্রাকের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। দরজা বন্ধ করলাম, সোজা স্লিপারে পড়ে গেলাম। শ্বাস নিয়ন্ত্রণে আসছিল না। আমি জানতাম বাইরে শুধু একটা বিপদ নেই, একটা থেকে বেশি আছে। আমি দ্রুত কেবিনের পর্দা টেনে দিলাম, হিটার অন করলাম, নিজেকে ছোট করে গুটিয়ে নিলাম। কিন্তু ট্রাক আর নিরাপদ লাগছিল না, কারণ আমি জানতাম কিছু সত্তা দরজা ভেঙে ঢোকে না, দরজার দরকারও পড়ে না। হিটার চলছিল, তবুও ঠান্ডা শরীর থেকে নয়, মস্তিষ্ক থেকে বের হচ্ছিল। ঘড়ি দেখলাম রাত 3:30। বাইরে আবার হালকা বরফ পড়তে শুরু করেছে, আর আমি খুব ভালো করে জানতাম এই তুষারপাত চললে ভোরের আগে আমি পুরোপুরি আটকা পড়ে যাব। তখন আমি সেই প্রশ্ন করলাম, যা কোনো ড্রাইভার করতে চায় না, এখানেই বসে থাকবো, অপেক্ষা করব মৃত্যুর, নাকি বের হয়ে চেষ্টা করব বেঁচে থাকার। আমি পর্দা সরিয়ে বাইরে তাকালাম। ট্রাকের চারপাশে বরফে নানা রকম ছাপ, কিছু আমার নিজের, কিছু সেই পশুর, আর কিছু যেগুলো কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। আমি মন শক্ত করলাম, ট্রাক আর আশ্রয় নয়। জুতো পরলাম, মোজা জুতোর উপর টেনে দিলাম, কাঁধে কম্বল জড়ালাম, দরজা খুললাম, ট্রাক লক করলাম, আর নিচের দিকে নামা পথ ধরে হাঁটতে শুরু করলাম। আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না। প্রতিটি পদক্ষেপে নিজেকে জোর করে পেছনে তাকানোর ইচ্ছাটা দমন করছিলাম। এখনো যেন মনে হচ্ছিল যদি আমি একবার পিছনে তাকাই তাহলে নিশ্চয় কিছু একটা আমার খুব কাছেই দাঁড়িয়ে থাকবে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর দূরে একটা মাঝারি মানের আলো দেখতে পেলাম, এমন আলো যা শুধু মানুষই জ্বালাতে পারে। আমার পা নিজে থেকেই দ্রুত হয়ে গেল। ঘরটা এত ছোট ছিল যে মনে হচ্ছিল বরফের নিচে চাপা, পরে চারপাশের পাথরের মতো হয়ে গেছে। আমি দরজায় নক করলাম, ভেতর থেকে কোনো আওয়াজ নেই। আবার একটু জোরে নক করতেই ভেতর থেকে হালকা একটা শোষ শব্দ এলো, তারপর আবার নিস্তব্ধ। আমি বললাম আমি পথের যাত্রী, বরফে আটকে গেছি। কিছু মুহূর্ত পর দরজাটা ধীরে ধীরে কিসকিস শব্দ করে খুলে গেল। ভেতরে এক লোক দাঁড়িয়ে, চোখ দুটো ক্লান্ত ও গভীর, কথা বলার ভঙ্গিটাও খুব মেমে তোলা। আমি শুধু বললাম এই রাতে বরফে ফেসে গিয়েছিলাম। সে কিছুই জিজ্ঞেস করলো না, শুধু দরজাটা পুরোটা খুলে আমাকে ভেতরে আসতে ইঙ্গিত করলো। ভেতরে টিনের ড্রামে আগুন জ্বলছিল। আমি আগুনের পাশে বসে পড়লাম। সে আমার জন্য গরম পানি করলো, কিছু রুটি দিল। আমি খাচ্ছিলাম, কিন্তু তার চোখ দুটো আমার দিকে স্থির হয়েছিল। হঠাৎ সে এমনভাবে আমার দিকে তাকালো, এমন একটা কথা বলল যা আমার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। উপরে কিছু দেখেছ? আমি মাথা নিচু করে বললাম, সব কিছু দেখিনি, কিন্তু সব কিছু অনুভব করেছি। সে আস্তে করে বলল, এতেই যথেষ্ট।
হৃৎপিণ্ডটা হঠাৎ জোরে ধুকপুক করছিল। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, মানুষ বলে রাতে ওখানে অন্য কিছু থাকে? কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, রাতে পাহাড় ফাঁকা থাকে না, শুধু মানুষ থাকে না। আমি আবার জিজ্ঞেস করলাম, ওই যেসব আওয়াজ মানুষজনের মতো শোনায়? সে আগুনে কাঠ দিল। আগুনটা হঠাৎ জ্বলে উঠল। তারপর বলল, ওগুলো মানুষকে পথভ্রষ্ট করার শব্দ। আমার হাত কাঁপতে লাগলো। আমি বললাম, আমি নিচে যেতে চাই, যে কোনোভাবে। সে মাথা নাড়ল, একলা না। সে দাঁড়ালো, একটা চাদর নিল, চাদর খুলে বলল, চলো, আমি পৌঁছে দিচ্ছি পাহাড়ের অন্য পাশে। আমি অবাক হয়ে বললাম, অন্য পাশ? সে বলল, যেখানে ওরা যায় না। আমরা বেরিয়ে পড়লাম। বরফে ঢাকা পথ, কিন্তু একই বিপজ্জনক। সে সামনে, আমি পেছনে। বারবার বলছিল, পড়তে থাকো, থেমো না। অনেকবার মনে হচ্ছিল আমাদের পেছনে আরেকজন হাঁটছে। আমি থেমে যেতাম, সেও থেমে যেত, শুধু বলতো, দেখো না, পিছনে তাকিও না। 4 ঘন্টা হাঁটার পর সে থামল, বলল, এখান থেকে সোজা নিচে নামবে, যে পথ পাও নিচেই নামবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি? শুধু বলল সে, আমার পথ এখানেই শেষ। আমি ধন্যবাদ দিলাম, তার সঙ্গে হাত মিলালাম। হাতটা একদম স্বাভাবিক, উষ্ণ। সে ঘুরে দাঁড়ালো আর দ্রুতই অন্ধকারে মিলিয়ে গেল। আমি আবার নামা শুরু করলাম। 2 ঘন্টা পর মোবাইলে সিগন্যাল এলো। ফোন বেজে উঠল, কিন্তু আমি ধরলাম না, শুধু হাঁটতেই থাকলাম। অবশেষে একটা পাকা রাস্তা চোখে পড়ল। শরীর ভেঙে পড়ার মতো ক্লান্ত, পা দুটো নিস্তেজ, কিন্তু ভয়ের জায়গায় এখন এক ধরনের জেদের জন্ম হয়েছে। নিচে নামতেই হবে। ফজরের আগের সময়। আকাশের নীল কালো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল। রাস্তার কাছে এসে দাঁড়ালাম, কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এটা যেন আমাকে আবার জীবনের দিকে ফিরিয়ে আনলো। পথ ধরে হাঁটতে হাঁটতে দেখি 2 জন লোক আসছে, চাদর গায়ে, মাথা নিচু, হয়তো মসজিদের দিকে যাচ্ছিল। তারা আমাকে দেখে থেমে গেল, চোখে বিস্ময়ের সঙ্গে খানিকটা ভয় ছিল। এ লোকটাই ভোরে পাহাড় থেকে আসছে, তারা নিজেদের ভাষায় জিজ্ঞেস করলো। আমি ভাঙা গলায় বললাম, ড্রাইভার, বরফে আটকে পড়েছিলাম। তাদের একজন তৎক্ষণাৎ ফোন বের করে কোথাও কল করলো। একজন পথযাত্রী আছে, উপরের দিক থেকে নেমে এসেছে। কিছুক্ষণ পর পেছন দিক থেকে একটা জিপ এসে থামলো। ড্রাইভার আমাকে বসতে বলল। জিপে বসতেই মনে হলো শরীরটা ঢিলে হয়ে যাচ্ছে। ক্লান্তি, ঠান্ডা, সব মিলিয়ে যেন পুরোটা ভেঙে পড়ছিলাম। জিপ নিচের দিকে নামতে শুরু করলো। যত নিচে যাচ্ছিলাম তত বরফ কমে আসছিল। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই, এই জায়গার নাম কি, যেখানে উপরে আমার ট্রাকটা আছে? সে গাড়ি থামালো, নেমে এসে আঙ্গুল দিয়ে সোজা উপরের দিকে ইশারা করলো। ওই দেখছো চূড়া? আমি তাকিয়ে দেখি দিনের আলোয় পাহাড়টা এতটাই উঁচু যে আমার গা শিউরে উঠল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি সত্যি ওই জায়গা থেকে পুরো রাত হেঁটে নেমে এসেছি। ড্রাইভার বলল, এদিকে রাতে কেউ আসে না। আমি চুপ করে রইলাম। কোম্পানিকে খবর দেওয়া হলো। তারা জানালো 2 থেকে 3 দিন পর রোদ উঠবে, তখনই ট্রাকটা নামানো যাবে। 3 দিন পর আমরা আবার উপরে উঠলাম। এবার দিন, সূর্য ঝলমল করছে, রাস্তা বেশ পরিষ্কার, কিন্তু আমার বুকের ভেতর সেই রাতের মতোই ধুকপুকানি। মনে হচ্ছিল রাতটা এখনো শেষ হয়নি। ট্রাকটা ঠিক যেখানে রেখে গিয়েছিলাম সেখানেই দেখেছি দাঁড়িয়ে আছে। কোনো জিনিস গায়েব নয়, কোনো ক্ষতিও নেই, কিন্তু ট্রাকের চারপাশের বরফের তাজা পায়ের দাগ। কোম্পানির লোক বলল, হয়তো কোনো পথচারী এসেছে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমি জানতাম এগুলো মানুষের পায়ের দাগ নয়, এগুলো সেই অদ্ভুত সত্তাগুলোর, যারা রাতভর আমার সঙ্গে ছায়ার মতো হাঁটছিল, যাদের চোখ, যাদের নীরবতা, যাদের উপস্থিতি আমি না দেখেও অনুভব করেছিলাম। আমি কিছুই বলিনি কারো কাছে, না সেই শব্দগুলোর কথা,
না ট্রাকের হ্যান্ডেলের কথা, না কুকুরগুলোর আচরণ, না সেই জিনিসটার কথা যাকে আমি কখনো দেখি নাই, কিন্তু পুরোপুরি অনুভব করেছি। আমি শুধু বললাম, আমি নিচে নেমে এসেছি, এটাই যথেষ্ট। আজও আমি ট্রাক চালাই, বরফেও পাহাড়েও, কিন্তু একটা নিয়ম নিজে নিজেই বেঁধে ফেলেছি। রাতে কখনো পাহাড়ে থামি না, কারণ কিছু জায়গায় দিনের বেলা রাস্তা মানুষের হয়, আর রাতের বেলা সে রাস্তা আর কার হয়ে যায়। ওরা আমায় ডাকেনি, ওরা শুধু আওয়াজ দিয়েছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন এবার পরের ঘটনায় চলে যাই। আমার নাম সেলিম, আমি একজন ট্রাক ড্রাইভার। বহু বছর ধরে দিন রাত আকাশ পাতালের মতো নানা রুটে নানা মৌসুমে গাড়ি চালাচ্ছি। বেরো নই, তবে বেপরোয়াও না, কারণ যে ড্রাইভার ভয়কে পাত্তা দেয় না তার রাস্তা বেশি দিন টেকে না। এই ঘটনাটা কয়েক বছরের পুরনো। আমি মুলতান থেকে ডিজি খান যাচ্ছিলাম কিছু মালপত্র নিয়ে, জেনারেল কার্টন, কয়েক বস্তা, তেমন বিশেষ কিছু না। কোম্পানির নির্দেশ ছিল রাতে বের হলে ভালো, সকালে পৌঁছে দিতে হবে। রুট আগেও করেছি, কিন্তু দিনটা একটু লেট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সময় বাঁচাতে শর্টকাট ব্যবহার করলে কেমন হয়। ট্রাক চালকদের মধ্যে এক শর্টকাটের কথা খুব বিখ্যাত, কম ট্রাফিক, কম চেকপোস্ট, আর সময়ও বাঁচে। আমি আগে কখনো নেইনি, শুধু শুনেছিলাম, কিন্তু সেদিন বললাম একবার নিয়ে দেখি। এটাই ছিল আমার প্রথম ভুল। রাত তখন 10:30, রাস্তায় আলো কম, গাড়িও কম। আমি এক চায়ের দোকানে থেমে পথ জিজ্ঞেস করলাম। ও খালি হাত তুলে দিক দেখিয়ে দিল, এই মোড়টা নেন, তারপর সোজা গেলে একটা কাঁচা রাস্তা পাবেন। আমি আবার জিজ্ঞেস করলাম, রাস্তাটা সেফ তো? সে এমনভাবে বলল যেন প্রশ্নটাই অর্থহীন। রাস্তায় সমস্যা নাই, শুধু রাতে মানুষ কম যায়। আমি হেসে মাথা নাড়লাম। ড্রাইভাররা এমন কথা সাধারণত গুরুত্ব দেয় না। আমি মোড়টা নিয়ে ফেললাম। কিছুক্ষণ পর থেকে আমি পার্থক্যটা বোঝা শুরু করলাম। মেন রোডে তো কখনো না কখনো কোনো বাস, কোনো ভ্যান, কোনো ট্রাক, কেউ না কেউ আসে যায়, কিন্তু এই রাস্তা যেন অন্য কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি। রাস্তাটা সরু, দুই পাশে ঝোপঝাড়, দূরে ছোট ছোট টিলা, আর কোথাও কোথাও মাঠের সীমানা। মোবাইলের সিগন্যালও ক্রমে দুর্বল হয়ে আসছিল। আমি নিজের মনকে বোঝালাম সময় বাঁচছে, এটাই তো লাভ। কিন্তু নিস্তব্ধতা বাড়তেই থাকলো। আমি প্রায় 1.5 ঘন্টা ধরে সেই রাস্তা ধরে চলছিলাম। আমার চোখ শুধু হেডলাইটের আলোয় তৈরি সেই হলুদ বৃত্তের ভিতরেই পথ কেটে যাচ্ছিল। হঠাৎ আমি দেখলাম দূরে রাস্তার বাঁ দিকের পাশে একটা মানুষ দাঁড়িয়ে হাত তুলে থামার ইশারা করছে। আমি সঙ্গে সঙ্গে গতি কমিয়ে দিলাম। রাতে এমন শুনশান রাস্তায় কাউকে দেখলে প্রথমেই মনে হয় হয়তো বিপদে আছে, গাড়ি নষ্ট হয়েছে, সাহায্য লাগবে। ট্রাক সাইডে নিলাম, হর্ন দিলাম না, চুপচাপ ব্রেক টিপে থামালাম। ট্রাক উঁচু হওয়ায় লেফট সাইডের আয়না দিয়ে নিচে তাকালাম, কেউ নেই। আমি কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে রইলাম। ভাবলাম হয়তো সামনের দিকে এগিয়ে গেছে। প্যাসেঞ্জার সাইড দিয়ে ঝুঁকে দেখলাম, সেখানেও কেউ নেই। বুকে অদ্ভুত একটা ধাক্কা খেলাম। ড্যাশবোর্ডের ঘড়ি দেখলাম, তারপর অন্ধকার রাস্তার দিকে তাকালাম। মনে হলো হয়তো আলো ভুল দেখেছি, অথবা ঝোপের পেছনে লুকিয়েছে। কিন্তু তারপর আমি এমন কাজ করলাম যা সাধারণত করি না। আমি ট্রাক থেকে নামলাম। ঠান্ডা তেমন ছিল না, কিন্তু রাতের হাওয়ায় একটা অস্বাভাবিক ভারী ঘ্রাণ ছিল। টর্চ জ্বালিয়ে রাস্তার ধারে তাকালাম। ঝোপের কাছে দেখলাম, আরো কয়েক কদম এগিয়ে চেক করলাম, কেউ নেই। না পায়ের ছাপ, না কোনো শব্দ, না শ্বাসের শব্দ। আমি নিজেকে জোর করে স্বাভাবিক করলাম। ক্লান্তি, মাথা কাজ করছে না। ট্রাকে উঠে গিয়ার লাগিয়ে এগোলাম। মাত্র 10 থেকে 15 মিনিট পর একটা দৃশ্য আবার। এবার সে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে, হেডলাইটের আলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হাত তুলে স্পষ্ট থামার ইশারা করছে, সোজা আমার দিকে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম, কিন্তু এবার সতর্ক। ট্রাক পুরোপুরি থামালাম না, গতি খুব কম করে কাছ নামালাম। জোরে বললাম, কোথায় যাবেন ভাই? সে চুপ, একদম স্থির। আবার জিজ্ঞেস করলাম,
কোথায় যেতে হবে? তবুও কোনো উত্তর নেই। হেডলাইটের আলোয় আমি তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু যেন ঠিক মতো দেখা যাচ্ছে না। মুখ আছে আবার নেইও। দেখলেই চোখ ফসকে যাচ্ছে, মনে হচ্ছে বারবার সরে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, হয়তো নেশাগ্রস্ত অথবা মানসিক রোগী। ট্রাক আরও একটু ধীরে করলাম, কিন্তু পুরো থামানোর সাহস হচ্ছিল না। গিয়ার হালকা রেখে ট্রাকটাকে সামান্য এগিয়ে নিয়ে যেতে লাগলাম। সে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল, না হাত নামালো, না সরলো, না এক পা এগোলো। আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি আর থামছি না। একদম অ্যাক্সিলেটরে চেপে দিলাম। ট্রাক সামনে ছুটে গেল। রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলাম সে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটুও নড়েনি। নিজেকে বললাম, ঠিক আছে। পেছনে রয়ে গেল, কিন্তু বুকের ধুকপুকানি কমল না। চোখে মনে হাজারটা প্রশ্ন। এটা কে? প্রথমবার দেখা গেল, আর থামাতেই উধাও। দ্বিতীয়বার চুপ কেন? তারপর রাস্তার এক বাঁক ঘুরতে তাকে আবার দেখলাম। এবার সে ঠিক রাস্তাটার মাঝখানে দাঁড়িয়ে। দৃশ্যটা দেখেই আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি তীব্র ব্রেক চাপলাম। ট্রাকের ভারী গায়ে কম্পন ছড়িয়ে পড়ল। আমি হর্ন বাজালাম। হর্নটা এবার জোরে আর দীর্ঘ চাপলাম, কিন্তু সে এক চুলও সরল না। আমি আবার হর্ন দিলাম, সঙ্গে হেডলাইট ফুল করলাম। ভাবলাম এবার নিশ্চয়ই সরে যাবে, কিন্তু না, সে যেন আমাকে দেখেও দেখছে না। এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে, যেন আমাকে থামাতে চায়, বা আমি যেন তার দিকে এগিয়ে যাই, এটাই চায়। আমার মাথায় সঙ্গে সঙ্গে 2 থেকে 3টা যুক্তিসঙ্গত সন্দেহ হলো। ডাকাতি? এটা কি ট্রাক থামানোর কোনো টেকনিক, কিংবা কোনো গ্যাং রাস্তা আটকে রাখার সিগন্যাল? আমি থামলে অন্য দিক থেকে কেউ এসে পড়বে। বেশি ভাবনার আগেই আমি দরজা লক করে দিলাম। 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে উঠল। শিশিটা সামান্য নামিয়ে চিৎকার করে বললাম, হটে যা রাস্তা থেকে। কি সমস্যা তোর? সে নিশ্চুপ, কিন্তু এবার একটা পার্থক্য টের পেলাম। মনে হলো লোকটা যেন জায়গা বদলেছে। আমার মাথা ঘোরে। সে কি একটু আগে রাস্তার মাঝখানে ছিল, নাকি একপাশে? এখন কি সে বেশি কাছে, নাকি আমি এগিয়ে এসেছি? আমি নিজেকে সামলে নিলাম। একটাই সিদ্ধান্ত ঠিক, আমি এখানে দাঁড়াবো না। লোকটা এত অল্প সময়ে এত জায়গা কিভাবে বদলালো? এটা কোনো মানুষ নয়, এটা নিশ্চিত অন্য কিছু। আমি ব্রেক ছেড়ে দিলাম। ক্লাচ নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে ট্রাকটাকে তার ডান দিক দিয়ে পার করার চেষ্টা করলাম। সে হঠাৎ খুব সামান্য ঘুরল। একটা ছোট মুভমেন্ট, কিন্তু আমার জন্য যথেষ্ট। হাত কেঁপে উঠল। আমি দ্রুত অ্যাক্সিলেটর চাপলাম। ট্রাক ধেয়ে গেল সামনে। মিররে তাকালাম, লোকটা নেই। আবার তাকালাম, পুরো রাস্তা ফাঁকা। ঠিক ওই মুহূর্তে আমার বুক বলল, এটা আর স্বাভাবিক কিছু না। আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, কিন্তু আসল লড়াইটা চলছিল আমার ভেতরে। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো প্রতিবার ভিন্ন মানুষ, হয়তো সবার পোশাক মিল রয়েছে, হয়তো আলোতে ভুল দেখছি, হয়তো আমি খুব ক্লান্ত, কিন্তু সত্যিটা অন্য ছিল। প্রথমবার থামতেই লোকটা গায়েব, দ্বিতীয়বার মাঝ রাস্তায় দাঁড়ানো, তৃতীয়বার মিররে উধাও। এগুলো একসাথে, কোনো কাকতালীয় ব্যাপার নয়। আমি মোবাইল দেখলাম, সিগন্যাল দুর্বল। কোম্পানির একজনকে কল দিলাম, কল গেল না। আবার চেষ্টা, তবুও না। মনে মনে গালাগালি করলাম, এখনই নেটওয়ার্ক গেল কেন? সিদ্ধান্ত নিলাম, যে কোনো চায়ের দোকান বা কোনো বসতি দেখলেই ট্রাক থামাবো। রুট যত লম্বাই হোক, একা থাকা যাবে না। অনেকক্ষণ পর রাস্তায় সামান্য আলোর ঝাঁপ দেখা গেল। তারপর 2 থেকে 3টা বাল্ব আর একটা হাতের লেখা বোর্ড। চাখানা, সারা রাত খোলা। ছোট্ট একটা ধাবা, বাইরে 2 থেকে 3টা খাটিয়া, একটা চুলা, ফুটন্ত পানির বড় ডেকচি, আর পিছনে কাঁচা ঘর। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু অন্তত মানুষের জায়গা মনে হলো। ট্রাকটা একটু দূরে সাইড করে দাঁড় করালাম। হ্যান্ড ব্রেক টেনে নেমে এলাম। ধাবার লোকটা আমাকে দেখে মাথা নাড়ল। মাঝবয়সী, নিদ্রা মাখা চোখ, কিন্তু সচেতন। বললাম, ভাই 1 কাপ চা বানান, আর একটু গরম কিছু থাকলে দিন। সে বলল, আগে খেয়ে নিন, তারপর চা দেব। আমি খাটিয়ায় বসে খাওয়া শেষ করলাম। চা এলো,
চুমুক দেওয়া মাত্র বসলাম। আমি কতটা ভয় জমেছিলাম। কাঁধ শক্ত, হাতে হালকা কাঁপুনি। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। ভাই, রাতে এই রাস্তা কেমন থাকে? সে এক মুহূর্ত থামলো, তারপর বলল, যার আসতে হয় সে আসে। আমি কথাটা গুরুত্ব দিলাম না। সে শুধু হেসে দিল, যেন মজা করছে, কিন্তু তার হাসির ভেতর কোনো মজার সুর ছিল না। আমি চা খাচ্ছিলাম, হঠাৎ দূরে দাঁড়ানো নিজের ট্রাকটার দিকে চোখ গেল, আর ঠিক তখনই আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। আমার ট্রাকের বাঁ দিকটায় সেই লোকটা দাঁড়িয়েছিল, একদম একই চেহারা, একই নীরবতা, আর একইভাবে হাতে ঝুলে থাকা ছুরির মতো জিনিসটা। সে ঠিক এমনভাবে দাঁড়িয়েছিল যেন ট্রাকটা দেখছে বা শুনছে। কিন্তু আমার চোখ পড়তেই সে ধীরে ধীরে ট্রাকের পেছনের দিকে সরে গেল, একদম আড়াল হয়ে গেল। আমি চায়ের কাপ চারপাইয়ের ওপর রেখে দিলাম। মুখ শুকিয়ে গেল। আমি তৎক্ষণাৎ ধাবার মালিকের দিকে তাকালাম। ওকে। ধাবার লোকটা আমার দিকে তাকালো, তারপর ট্রাকের দিকে। কে? আমি বললাম, এইমাত্র ছিল আমার ট্রাকের পাশে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু বলল, কখনো কখনো ওখানে কোনো বখাটে ছেলে পেলে ঘুরে বেড়ায়, কুকুরও থাকে। তুমি বসো, চা খাও। ওর কথা বলার ধরন থেকেই বুঝলাম এই বিষয়টা নিয়ে সে একদমই কথা বাড়াতে চায় না। আমি আবার ট্রাকের দিকে তাকালাম। এবার কিছুই নেই। আমার ভেতর এক অদ্ভুত অস্বস্তি জেগে উঠল। যদি ধাবার লোকটাও তাকে না দেখে থাকে, তাহলে আমি কাকে দেখলাম? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কোথায় যাচ্ছ? ধাবার লোক জিজ্ঞেস করলো। ট্রাকটা একটু দেখে আসি। আমি সাবধানে হাঁটতে হাঁটতে ট্রাকের দিকে গেলাম। পেছনে তাকালাম, খালি। ডানে বাঁ দিকে তাকালাম, খালি। টর্চ জ্বালালাম, তবুও খালি। কিন্তু তবুও মন শান্ত হলো না, কারণ আমি জানি আমি ভুল দেখিনি। আমি তাকে দেখেছি খুবই পরিষ্কারভাবে। ফিরে এসে ধাবার পাশে ট্রাক দাঁড় করিয়ে ঠিক করলাম, আজ রাতটা এখানেই কাটাবো। কমপক্ষে জায়গাটা পরিচিত, ভালো আছে, মানুষ আছে। ট্রাকের দরজা লক করলাম, পর্দা টানলাম আর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম সহজে আসছিল না। মনে বারবার ভেসে উঠছিল সেই মানুষটা, ট্রাকের পাশে দাঁড়ানো, তারপর সরে যাওয়া। মোবাইলে সিগন্যাল কখনো একবার উঠছিল, কখনো শূন্য। 1 থেকে 2 বার কল দিতে চেয়েছিলাম, তারপর ছেড়ে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গেল, ভাঙা ভাঙা, অস্থির। ভোরবেলা উঠেই দেখলাম ধাবায় আগুন জ্বলছে। নেমে আসতেই ধাবার লোকটা বলল, রাত ঠিকঠাক কাটলো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। ঘুম ঠিক হয়নি। সে কেমন যেন কিছু ভেবে নিয়ে আসতে বলল, রাতে এক লোক এসেছিল তোমার ট্রাকের কাছে। আমার হাত থেমে গেল। কি? সে বলল, তোমার ট্রাকের পায়দানে উঠে ভেতরে তাকাচ্ছিল, চালকের সাইড দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আমার শরীরের ভেতর দিয়ে শিহরণ বয়ে গেল। তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি তাকে কিছু বলনি, বাধা দাওনি? সে বলল, ডেকেছিলাম, কিন্তু সে শুনছিলই না যেন। আবার তাকিয়ে দেখি নেমে রাস্তায় চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, তার মুখ দেখেছিলে? সে বলল, মুখটা যেন ছায়া, মাথা নত করা, সাধারণ পোশাক। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি কল্পনা করতে লাগলাম আমি তখন ট্রাকের ভেতর ঘুমাচ্ছি, আর কেউ পায়দানে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছে, আমাকে দেখছে, আর আমি কিছুই জানি না। এই চিন্তাটাই একজন মানুষের বুক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ট্রাকের ভেতর গিয়ে সব চেক করলাম, সব ঠিক আছে, কোনো ক্ষতি নেই। তবুও মনে হচ্ছিল কেবিনের বাতাসটাই যেন বদলে গেছে। ধাবার লোকটা রুট বুঝিয়ে দিল, তারপর বলল, এই শর্টকাট রাতে ভালো না। রাস্তাগুলো দিনের সময় সবার হয়, কিন্তু রাতের সময় কিছু রাস্তা আর নিজের থাকে না। আমি তর্ক করলাম না, চা খেলাম, টাকা দিলাম, আর ট্রাক স্টার্ট করলাম। আমি সেই শর্টকাট রুট ঠিক সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিলাম। আমি ফিরে মেইন রোডে এলাম। সময় বেশি লাগুক বা ফুয়েল বেশি খরচ হোক, আমি শুধু একটা নিঃশ্বাসের আরাম পেলাম। হ্যাঁ, যখন আমি মেইন রোডে পৌঁছালাম, আমি সাইড মিররে এক শেষবার তাকালাম, কিছুই নেই। তবু আমার হৃদয়ে একটা অনুভূতি ছিল, যদি আমি সেই রাত শর্টকাট দিয়ে ফিরে যেতাম, হয়তো আমি কখনোই বাড়ি ফিরতে পারতাম না। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। ঘটনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।